আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। শেষ দিনে উৎসব মুখর পরিবেশে সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেন। বিভিন্ন আসনে হেভিওয়েট প্রার্থীদের ঘিরে আগ্রহ। দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান দেশ গঠনে যার যার অবস্থান থেকে সচেষ্ট হওয়ার তাগিদ। জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সরকার প্রস্তুত, জানালেন প্রধান উপদেষ্টা। শান্তি বিঘ্নিত করার চেষ্টা কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজে নির্বাচন না করলেও দায়িত্ব নিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটি। এবং জয় দিয়েই রংপুর রাইডার্সের বিপিএল এর দ্বাদশ আসর শুরু। চট্টগ্রাম রয়্যালসকে 7 উইকেটে হারালো লিটন মোস্তাফিজ মাহমুদুল্লাহর দল। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে লন্ডনের বিগ বেনের প্রস্তুত রাখার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন মির্জা ইমতিয়াজ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তো শেষ হয়েছে। আপনি কতজন মনোনয়নপত্র জমা দিয়েছে আমাদের জানান। আজকে নির্বাচনে মনোনয়নপত্র আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে শেষ দিন ছিল এবং আমরা যথারীতি জানি সকাল 9টা থেকে আরম্ভ হয় এই মনোনয়নপত্র গ্রহণ এবং সেটি শেষ হয় বিকাল 5টার দিকে। এখানে বিপুল সংখ্যক প্রার্থী এবং বিভিন্ন দলের সমর্থনকারীরা এসেছেন। তাদের যেই নেতাকর্মীরা আছেন যারা এই জাতীয় সংসদ নির্বাচনে এইখানটিতে অর্থাৎ এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মোট 13টি আসনের যেই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজকে এসেছেন বিএনপি, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, এনসিপি এবং আরও অনেক যে বিভিন্ন দল আছে, লেবার পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন অনেকেই আছেন উল্লেখযোগ্য। যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা 17 আসন থেকে তার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং একই সাথে ছিলেন ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক সহ অনেকেই। এবং জামায়াতে ইসলামের পক্ষ থেকেও কিন্তু আসা হয়েছে ঢাকা 10 আসনে তাদের প্রার্থী, তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এবং এনসিপির পক্ষ থেকে পাটোয়ারি এসেছিল। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। শেষ দিনে বিভিন্ন আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের তারকা ও হেভিওয়েট প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। আরও জানাচ্ছেন রিয়াজ ইসলাম। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার বিকেল 5টা পর্যন্ত। ফেনী 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে বেলা 1:15টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বগুড়া 7 আসনেও তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বেগম জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আমরা ফেনী 1-এর যে আমাদের যে মনোনয়ন সেটা আমরা সকলে একসঙ্গে মিলে
আমরা সেটা জমা দিয়েছি। দুপুরে ঢাকা 17 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বগুড়া 6 আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ঠাকুরগাঁও 1 আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখন সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীর্ষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। ঢাকা 8 আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমান হিরু ও আব্দুল বারেক মনোনয়নপত্র জমা দিয়েছেন। বেলা 1:40 চট্টগ্রাম 11 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দেন। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে, নির্বাচিত সরকার করবে, যেই সরকার জনগণের কাছে, যেই সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। ঢাকা 2 আসনে মনোনয়নপত্র জমা দেন আমানুল্লাহ আমান। ঢাকা 13 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। নরসিংদী 2 আসনে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি প্রার্থী সারোয়ার তুষার। যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ইচ্ছায় ভোটে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটে নির্বাচিত হয়ে যখন জবাবদিহিমূলক একটি সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে তখনই সেটা সম্ভব হবে। ঢাকা 15 আসনে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নেতাকর্মীরা। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে ঢাকা 15 আসনে মিরপুর এবং কাপরুল এই আসনে তার পক্ষ থেকে আমরা এখানে নমিনেশন পেপার সাবমিট করলাম। খুলনা 5 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ঢাকা 11 আসন থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা 8 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা 12 আসন থেকে বিএনপি জোটে থাকা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা 7 আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাইফুদ্দিন খান মিলন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চাই, আমার এই উপজেলার মানুষ যেই ভালোবাসা এবং আস্থা বিশ্বাস আমার প্রতি রেখেছে আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। সারা দেশে জেলা রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে এই জমাদান কার্যক্রম চলছে। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে বগুড়া 6 আসনে এবং বগুড়া 7 আসনে মনোনয়ন দাখিল করেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। ফেনীর 3টি আসনেও নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে একটি মাত্র নির্বাচনী আসন রয়েছে, সেখানেও উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেয়া হয়। কুষ্টিয়ায় উৎসব মুখর পরিবেশে 4টি সংসদীয় আসনে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মানিকগঞ্জের 3টি আসনে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত জোট সহ অন্যান্য দলের 29 জন প্রার্থী উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নাটোরের 4টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। রাজশাহীর 6টি আসনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন আগ্রহী প্রার্থীরা। মাগুরায় মনোনয়নপত্র জমা দিয়েছে বিভিন্ন দলের প্রার্থীরা। ঠাকুরগাঁও 1 আসনের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ নিতে যাওয়া প্রার্থীরা। রংপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমাদান শেষে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ কামনা করে জয়ের আশাবাদ ব্যক্ত করেন প্রার্থীরা। সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট আসনের প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। নোয়াখালী 6 হাতিয়া আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আগ্রহী প্রার্থীরা। নোয়াখালীর 6টি সংসদীয় আসনে 86 জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। টাঙ্গাইল 8 আসনে আগ্রহী প্রার্থীরা নিজ নিজ দলের সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। বরিশালের 6টি সংসদীয় আসনের বিপরীতে এ পর্যন্ত মোট
49টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে চলে জমাদান কার্যক্রম। মনোনয়নপত্র জমা কার্যক্রম চলে বিকেল 5টা পর্যন্ত। মিথিলা নাসনীন, চ্যানেল আই। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এখন আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি আক্তার হোসেনের কাছে। আক্তার, নয়াপল্টনের সবশেষ অবস্থা আমাদের জানান। মনোনীত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় 18 বছর পর এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসেছেন। তিনি 4টার দিকে এই কার্যালয়ে ঢোকেন এবং এখনও তিনি কার্যালয়ে অবস্থান করছেন। আমরা বাইরে রয়েছি। 4টার দিকে যখন তিনি এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির যে ট্রেজারার রাশিদুজ্জামান মিল্লাত সহ এবং ছাত্রদল, যুবদল, মহানগর বিএনপির নেতাকর্মীরা তাকে কিন্তু বরণ করে নেন, স্বাগত জানান এবং করতালির মাধ্যমে তাকে এখানে স্বাগত জানান। এরপর কিন্তু তিনি যেহেতু যেই জনতার যে চাপ নেতাকর্মীদের সেই চাপের কারণে তিনি নিচে না দাঁড়িয়ে তিনি দোতলায় তার যে কার্যালয়, তার যে কক্ষ রয়েছে সেই কক্ষের বাইরে বারান্দায় দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন এবং তাকে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সুশৃঙ্খলার সহিত তাদেরকে অবস্থান করার জন্য বলেন এবং বলছেন যে নতুন বাংলাদেশ তিনি গড়তে চান, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলের সহযোগিতা চান এবং তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থ, তার জন্য তিনি দোয়া চেয়েছেন। এরপরেই কিন্তু তিনি কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন এবং কার্যালয়ের ভেতরে আমরা যতদূর খোঁজখবর পেয়েছি তিনি, আপনি জানেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, পাশাপাশি এখানে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল এবং মহিলা দল সহ অন্যান্য যে বিএনপির যে অন্যান্য যে অঙ্গ সংগঠন রয়েছে সেই সকল দলের কার্যালয় কিন্তু এখানে রয়েছে। তিনি প্রত্যেকটি ফ্লোরে অর্থাৎ প্রত্যেকটি দলের কার্যালয় সংগঠনের কার্যালয় তিনি পরিদর্শন করেছেন। উপরে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং পাঠাগার রয়েছে, তিনি সেখানেও পরিদর্শন করেছেন। এরপর দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। এর আসলে তিনি ভিতরেই অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এবং কথা বলছেন। আর পাশাপাশি বাইরে কিন্তু নেতাকর্মীদের ভিড় রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক নেতাকর্মী সমাগম হয়েছে, যেহেতু তারেক রহমান যেদিন দেশে ফিরেছেন তখন কিন্তু বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে একটি উজ্জীবিনী শক্তি আমরা লক্ষ্য করছি। তারা বেশ উজ্জীবী, এখানে দলের পক্ষ থেকে সরে যাওয়ার জন্য বলা হলেও কিন্তু তারা আসলে দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছেন। 4টার দিকে তিনি ঢোকেন, তার আগে তিনি তার গুলশানে যে বাসভবন থেকে 3টায় বের হন। এই গুলশান থেকে নয়াপল্টন পর্যন্ত আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগে এবং এখান থেকে বেরিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি বেরিয়ে যাবেন। আক্তার, ধন্যবাদ আপনাকে। দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছর পর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন প্রত্যেককে নিজেদের অবস্থান থেকে দেশের জন্য কিছু করার চেষ্টা করতে হবে। চকর মালিথা জানাচ্ছেন। বিপুল মানুষের বর্ণাঢ্য অভ্যর্থনায় দেশে ফিরে সোমবার বিকেলে প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছর পর নেতাকে দেখতে নয়াপল্টনের পথে ছিল জনতার উত্তাল স্রোত। নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেই তারেক রহমান কার্যালয়ের ভেতর থেকে দোতলার দক্ষিণের খোলা বারান্দায় চলে আসেন। নয়াপল্টনের পুরো এলাকা তখন লোকে লোকারণ্য। আশেপাশের বাড়ির ছাদ থেকেও জনতা স্বাগত জানান তারেক রহমানকে। উপস্থিত জনতার উদ্দেশ্যে তাৎক্ষণিক কথা বলেন তারেক রহমান। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। দেশ গড়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে
সাধারণ মানুষের জন্য আবারও দ্রুত রাস্তা খালি করতে বলে সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করেন তারেক রহমান। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন, নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। সাক্ষাতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, সরকারের নেয়া শ্রম সংস্কার এবং দুদেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। ট্রেসি অ্যান জ্যাকবসন গত 17 মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগের প্রশংসা করে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বিশেষভাবে নতুন শ্রম আইনকে অসাধারণ ও ব্যতিক্রমধর্মী বলে উল্লেখ করেন। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকায় আশ্রয় শিবিরগুলোতে বসবাসরত 1 মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গার জন্য জীবন রক্ষাকারী মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র এককভাবে সবচেয়ে বড় দাতা। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এবার অন্যান্য সংবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন বানচালে অনেক পক্ষই অপচেষ্টা চালাচ্ছে, তবে সেই সুযোগ নেই বলে মন্তব্য করে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি নিয়েছে সরকার। বিজিবি দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ তৎপর। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। নানা আনুষ্ঠানিকতায় পালিত হল 227 বছরের ঐতিহ্যবাহী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দিবস। দিবসটি উপলক্ষে বীরত্ব ও ঐতিহ্যের গৌরবমণ্ডিত এই আধা সামরিক বাহিনীর প্রধান কার্যালয় পিলখানা সদর দপ্তরে 72 সদস্যকে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পদক প্রদান করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই মুহূর্তে অন্য কাজের সঙ্গে নির্বাচনকে সবার আগে গুরুত্ব দিতে হবে। জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে। বিজিবিও আপনারা দেখছেন জাতীয় নির্বাচনের জন্য তারা সব ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে। প্রায় 35 এবং প্রায় 35,000 সদস্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকবে। ফ্যাসিস্ট যারা আছে তারা তো সব সময় এইটা বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদের সবাই সহযোগিতায় যদি থাকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হবে এবং সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত দিয়ে অস্ত্রের প্রবেশকে বাধা দেয়া হচ্ছে। 2-4টা যে অস্ত্রতে ঢুকতেছে না তা না, এবং ঢুকতেছে এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে। ডেইলি দেখবেন যে ধরা হচ্ছে, এই 1-2টা করে কিন্তু ডেইলি একদিন 5টা বিদেশি পিস্তলও কিন্তু ধরা হচ্ছে। মানে কোনো রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না। বিজিবির চোখ ফাঁকি দিয়ে কোনো পণ্য যাতে প্রতিবেশী দেশে পাচার হতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানীর বাংলা মোটর এনসিপির কার্যালয়ে এনসিপির সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, আসিফ মাহমুদ নিজে নির্বাচন না করলেও দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে তাকে। আজকে আনুষ্ঠানিকভাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন। আমরা তাকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যেটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে সেই জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি। পার্টির পক্ষ থেকে তাকে মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে এবং আপনারা জানেন যে এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে এই নির্বাচনে কর্মযোগ্য এই গুরুভার এবং এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং
জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে সেজন্য তিনি কাজ করবেন। রাজধানীর কাউরান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ওই ঘটনায় অন্তত 10 জন আহত এবং কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদাবাজির কারণে বহিষ্কৃত যুবদল নেতা দীর্ঘদিন ধরে চাঁদা তুলে আসছিলেন। পুলিশ বলছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শাকের আদনান জানাচ্ছেন। এক যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তাকে গ্রেপ্তারের দাবিতে সকাল 11টায় কারণ বাজারের কিচেন মার্কেটের সামনে মানববন্ধন করছিলেন ব্যবসায়ীরা। হঠাৎ করেই বেলা 11:30টার দিকে মানববন্ধনে ধাওয়া দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে মানববন্ধনে থাকা ব্যবসায়ীরা পাল্টা ধাওয়া দিলে তারা সরে যায়। সে সময় কয়েকজন আহত হন। ভাঙচুর করা হয় কয়েকটি দোকান। যারা আহত হয়েছে তারা আমাদের ব্যবসায়িক ভাই ব্রাদার, আর আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করতেছিলাম, ওরা হঠাৎ করে হামলা করছে, সন্ত্রাসী হামলা। যুবদলের তেজগাঁথার আহ্বায়ক ছিল, তো এরপরে বহিষ্কৃত হওয়ার পরে বহিষ্কৃত হয়েছে, এরপরে আবার তার ধরন আরো বাইরে গেছে। বিভিন্ন জায়গায় ফুড দখল বিভিন্নভাবে চাঁদাবাজি নিতেছে। মানে আমরা সব ব্যবসায়ীরা অতিষ্ঠ, আমরা ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়েছি যাতে আমরা আর কোনো চাঁদা দিয়ে ব্যবসা করব না। সাধারণ ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না, আমরা শান্তিপূর্ণভাবে এখানে ভয়ভীতিতে থাকি সারাক্ষণ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে নির্মূল করা হোক, এটাই আমাদের দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ ও সেনাবাহিনী। মানববন্ধন চলাকালে আর একটা পক্ষ এসে তাদের সাথে বেশ বাগবিতণ্ডায় জড়িয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে এবং তারা হসপিটালে গেছে। যারা আহত হয়েছে তাদেরকে বলেছি আপনারা আইন মামলা নিব, আপনারা থানায় আসেন, আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা দেব, সেটা নিব। বেলা 12টার দিকে পরিস্থিতি শান্ত হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ইন্দোনেশিয়ায় একটি নার্সিং হোমে আগুন লেগে 16 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। রোববার রাতে উত্তর সুলাওয়েসি প্রদেশের রাজধানী মানাদোর একটি নার্সিং হোমে এই অগ্নিকাণ্ড হয়। কর্তৃপক্ষ 12 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে এবং তাদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শহরটির ফায়ার অ্যান্ড রেস্কিউ এজেন্সির প্রধান জানান, ভুক্তভোগীদের অনেক দেহ তাদের ঘরের ভেতরেই পাওয়া গেছে। সন্ধ্যায় যখন আগুন ছড়িয়ে পড়ে তখন বয়স্ক বাসিন্দাদের অনেকেই সম্ভবত তাদের নিজ নিজ ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। নিটোল টাটা, বিশেষ সংবাদ। লন্ডনে নববর্ষের সূচনা লগ্নে মধ্যরাতে বেজে ওঠে ঘড়ি বিগ ব্যান। এবারও নতুন বছর 2026কে স্বাগত জানাতে বেজে ওঠার জন্য প্রস্তুত আছে এই ঘড়িটি। প্রতি বছর এলিজাবেথ টাওয়ারে এই ঘড়ির সরাসরি সম্প্রচার বিশ্বজুড়ে দেখানো হয়, সঙ্গে আতশবাজির বর্ণাঢ্য আয়োজন। তবে এই কয়েক সেকেন্ডের ঐতিহাসিক মুহূর্তের পেছনে থাকে সপ্তাহ জুড়ে নানা প্রস্তুতি। প্যালেস অফ ওয়েস্টমিনিস্টারের 3 জন ঘড়ির কারিগর 17 ঘন্টার শিফটে কাজ করেন নববর্ষের রাতে। গ্রেট ক্লক অফ ওয়েস্টমিনিস্টার নামে পরিচিত এই যন্ত্রটি 1854 সালের নকশা অনুযায়ী সম্প্রতি সংস্কার করা হয়েছে। প্রায় 14 টন ওজনের ঘড়িটি নির্ভুলতা এখনও বেশ চমকপ্রদ, যা আকৃষ্ট করে সবাইকে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 7 পয়েন্ট কমে 4,861 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 390টি কোম্পানি, 309 কোটি 96 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 75 কোটি 12 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 142টির, কমেছে 155টির। অপরিবর্তিত রয়েছে 93টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে ব্যালন ডি'র ফিফা বর্ষসেরা গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতলেন ওসমান দেম্বেলে, বর্ষসেরা কোচ লুইস এনরিক ও সেরা ফরওয়ার্ড লামিন ইয়ামাল। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেষ দিনে উৎসব মুখর পরিবেশে সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেন। বিভিন্ন আসনে হেভিওয়েট প্রার্থীদের ঘিরে আগ্রহ। 1.5 যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান।
দেশ গঠনে যার যার অবস্থান থেকে সচেষ্ট হওয়ার তাগিদ। জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সরকার প্রস্তুত, জানালেন প্রধান উপদেষ্টা। শান্তি বিঘ্নিত করার চেষ্টা কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজে নির্বাচন না করলেও দায়িত্ব নিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটি। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।